শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুদ্ধ বন্ধে অবশেষে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক। লেবাননে হামলা সীমিত করা সহ কয়েকটি ইস্যুতে ইতিবাচক অগ্রগতির দাবি গণমাধ্যমে। পেট্রোল অকটেনের জন্য রাজধানীতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু। হোঁচট খাচ্ছেন গ্রাহকদের অনেকে। সীমাবদ্ধতা দূর করতে সময় চায় কর্তৃপক্ষ। তেলের জন্য লাইনে দাঁড়াই আছি, না খাইয়া ভোর 5টা বাজে আইসা রোদ্দুরের ভিতরে। সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না। আগে যে পরিমাণ যেভাবে তেল নিতেন সেভাবে যদি তেল নেন তাহলে এই ধরনের দীর্ঘ লাইন বা সারি থাকবে। ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সিটিতে হামের টিকা দেয়া হবে কাল থেকে। স্থায়ী কেন্দ্রের পর স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারেও দেয়া হবে ভ্যাকসিন। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হচ্ছে সংরক্ষিত আসনে, জানালেন রিজভী। জ্বালানি সংকটের জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দুষলেন জামায়াতের আমির। যেখানে নির্দিষ্ট জায়গা দেওয়া হবে সেখানে আপনারা গিয়ে টিকিট বিক্রি করেন। রাজধানীতে অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে ডিএসসিসির অভিযান। ফুটপাথে উচ্ছেদ অভিযানের সপ্তাহ না পেরোতেই ফিরল আগের চেহারায়। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। Integrity splashdown, sending post landing command now. সফল চন্দ্রাভিযান শেষে ফিরল নাসার মহাকাশযান ওরিয়ন। 40,000 কিলোমিটার গতিবেগে প্রবেশ করে বায়ুমণ্ডলে। তাপমাত্রা ছাড়ায় 27 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যুদ্ধ বন্ধের লক্ষ্যে অবশেষে মুখোমুখি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত ঐতিহাসিক এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে পাকিস্তান। বিভিন্ন সূত্রের খবর, ইতিবাচক পরিবেশে চলে আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করা, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় সহ কয়েকটি ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই খোলাসা করেনি কিছু। 1979 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি প্রথম বৈঠক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিলাসবহুল সেরেনা হোটেলে 6 সপ্তাহের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মুখোমুখি বৈঠক শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ, আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও অংশ নেন ত্রিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, লেবাননের যুদ্ধবিরতি সহ বেশ কিছু প্রধান ইস্যুতে দুপক্ষের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশে থাকা ইরানে জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও হয়েছে ইতিবাচক আলোচনা। এর আগে শান্তি প্রচেষ্টা ভেস্তে গেলে আবারও যুদ্ধে ফেরার প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখেছে আর কূটনীতিকরা সার্বক্ষণিক নজর রাখছে, যাতে যুদ্ধবিরতির সামান্যতম লঙ্ঘনেরও জবাব দেয়া যায়। বলা হচ্ছে, যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকবে। পরবর্তীতে দুই দেশের কূটনীতিকরা অংশ নেবে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের বৈরী সম্পর্ক। দীর্ঘ এই সময়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলাদা আলাদা বৈঠক করেন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। বৈঠকের বিস্তারিত জানানো না হলেও ইসলামাবাদ বিবৃতিতে বলেছে, গঠনমূলকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য উভয় প্রতিনিধি দলের অঙ্গীকারের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। এই আলোচনা মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজও তাণ্ডব চলছে দক্ষিণাঞ্চলে। গেল 3 দিনে প্রাণ গেছে 357 লেবানিজের। ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও। এদিকে আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা আগেও এগুলো ছিল আবাসিক স্থাপনা। ইসরায়েলি তাণ্ডবে যা এখন পরিণত ধ্বংসস্তূপে। শুক্রবার রাতভর দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। নাবাতিয়া প্রদেশের তৌল এবং জেপসিদ শহরকে করা হয় টার্গেট। হাসপাতাল, স্কুল এবং মসজিদ লক্ষ্য করে চলে হামলা। গেল 3 দিনে প্রাণ গেছে 350-র বেশি মানুষের। এদিকে হিজবুল্লাহর তরফ থেকেও চলছে পাল্টা হামলা এবং প্রতিরোধ। তাইর অঞ্চলের একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আম এলাকায় রকেট হামলা চালানোর দাবিও করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 2 মার্চ থেকে লেবাননে নিহত মানুষের সংখ্যা প্রায় 1900 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা 6000 জনেরও বেশি। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চলছে শান্তি আলোচনার প্রচেষ্টা। বিভিন্ন দেশ এবং মধ্যস্থতাকারীরা দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নতুন করে বৈঠকের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। এ অবস্থায় হিজবুল্লাহ ছাড়াই বৈঠকের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে চীন। তবে বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না বেইজিং। তাই তৃতীয় কোনো দেশ হয়ে ইরানে এই সমরাস্ত্র পাঠাতে পারে শি জিনপিং প্রশাসন। পাঠানো হতে পারে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে সহজেই টার্গেট করে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থা। অবশ্য ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ইরানে সমরাস্ত্র পাঠানোর কোনো পরিকল্পনা নেই বেইজিংয়ের। জ্বালানি তেলের চলমান সংকটের মাঝে শুরু হলো ফুয়েল পাস অ্যাপের ব্যবহার। তবে শুরুতেই এটি ব্যবহার করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ বলছে, সময়ের সাথে সাথে এই ফুয়েল পাসের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যান্য দিনের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। সংকট সমাধানে দ্রুত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। রাজধানীর 2টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল পাস। পাম্পে প্রবেশ ও বের হওয়ার পথে এবং গ্রাহকদের দীর্ঘ সারির মাঝখানে টানানো ব্যানারে দেয়া আছে QR কোড। স্ক্যান করলেই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মিলছে। যদিও শুরুতেই হোঁচট খাচ্ছেন গ্রাহকরা। অ্যাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের। নিবন্ধিত মোটরসাইকেলের তথ্য দিলেও তা অ্যাপটি নিচ্ছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি। অ্যাপটি আরও সহজ করার তাগিদ দেন গ্রাহকরা। গতকাল থেকে ট্রাই করছি, সব ইনফরমেশন কারেক্টলি দিচ্ছি, বাট অ্যাপস কাজ করছে না, মানে রেজিস্ট্রেশন নিচ্ছে না। অনেকেরই, শুধু আমার না, আমার সাথে লাইনে অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই পারছে না। তো আমি যতবার লগইনে ট্রাই করেছি আমার তথ্য দেখাচ্ছে ডাটা ম্যাচ করতেছে না। যদি পরবর্তীতে ট্রাই করতে হয় তাহলে কেন এত ঘটা করে বলতেছে আপনার ফুয়েল কার্ড তৈরি করেন, ফুয়েল পাস তৈরি করেন, আপনাদের তেল নিতে পারবেন। আমি যদি তেল না নিতে পারি তাহলে আমি লগ ইন করতে পারতেছি না, তাহলে আমি এটা কেন করব? শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানান, অ্যাপের মাধ্যমে নিলে 10 লিটার পর্যন্ত তেল পাবেন মোটরসাইকেল চালকরা। আর অ্যাপ না থাকলে 1000 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। অ্যাপসটা আমাদের এখান থেকে লঞ্চ করা হয়েছে। লঞ্চ মানে টেস্ট পাইলট প্রজেক্ট হিসাবে। অ্যাপসের মাধ্যমে তেল দিতে হলে আমাদের আবার লোক অ্যাসাইন করা আছে থ্রু সিস্টেম। ওই মোবাইলও QR কোড আছে। সো দুটো QR কোড ম্যাচ করে আমরা এখান থেকে তেলটা দেই। যারা অ্যাপসে তেল নিচ্ছেন তাদেরকে আমরা দিচ্ছি 10 লিটার। আর যারা স্বাভাবিকভাবে নিচ্ছেন আগের মতো, তাদের জন্য 1000 টাকা এটা রয়ে গিয়েছে। অন্যান্য দিনের মতো শনিবারও ফিলিং স্টেশনগুলোতে ছিল তেলের জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষার সারি। দিনের একটি বড় অংশই কেটে যাচ্ছে তেলের জন্য। তেলের জন্য লাইনে দাঁড়াই আছি, না খাইয়া ভোর 5টা বাজে আইসা রোদ্দুরের ভিতরে 4-5 ঘন্টা থাকার পরে পাম্প বলে তেল নাই। তা আমাদেরকে সরকার এরকমভাবে কষ্ট না দিয়ে বইলা দেখ যে তেল নাই। অফিসে আমাদের এটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো প্রতিদিন তার অফিসে এটা আমাদের কন্টিনিউ করবে না। সরকার বলে তেল আছে,
এই তেলগুলা কোথায় গেল? মানুষের সিন্ডিকেট করে কত নিছে তেল বলে? জ্বালানি মন্ত্রণালয়ের দাবি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে প্যানিক বাইং এর কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সবাই কিন্তু তেল পাচ্ছেন না এমন না, কিন্তু বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছেন। তো তেল যেহেতু পাচ্ছেন, সুতরাং আমার তো সংকট নেই। তো তিনি যদি সচেতন হন, তিনি যদি অতিরিক্ত মজুদ না করার চিন্তা করেন এবং তিনি আগে যে পরিমাণ যেভাবে তেল নিতেন সেভাবে যদি তেল নেন, তাহলে এই ধরনের দীর্ঘ লাইন বা সারি থাকবে। ভর দুপুরে গ্রাহকদের দীর্ঘ সারি সামলাতে ফিলিং স্টেশনগুলোতে দেখা দেয় বিশৃঙ্খলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। কর্মসূচি চলবে প্রায় 1 মাস। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ভ্যাকসিন ও সিরিঞ্জের ঘাটতি নেই। দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হাম। সংক্রমণ মোকাবিলায় 5 এপ্রিল থেকে 30টি উপজেলায় টিকা কর্মসূচি শুরু করেছে সরকার। সংক্রমণ বেশি থাকলেও প্রথম ধাপে রাজধানী ঢাকায় টিকা দেয়া হয়নি। শুরু হচ্ছে রোববার। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100-র বেশি। টিকা দেয়া হবে 11 মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। এখানে এই যে টার্গেট পপুলেশনটা অনেক বড়, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, এবং প্রথম দিকে যে সেশনগুলো হবে বা ইনিশিয়াল ডেজ গুলাতে টিকাদান কেন্দ্রগুলোতে রাশটা খুব বেশি হবে। এই রাশটা ম্যানেজ করা, কে টিকা পাবে এবং কে টিকা পাবে না, এই ব্যাপারে ভ্যাকসিনেটর বা সুপারভাইজার যারা আছেন, এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ঢাকা ছাড়াও একই দিনে টিকা দেয়া হবে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। টিকা কর্মসূচি চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কিছু কেন্দ্রে সন্ধ্যার পরেও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের সিরিঞ্জের কোনো ঘাটতি নাই, টিকারও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমাদের সকল বাচ্চারা টিকা পাবে। আমরা শুধু এখন শুরু করছি ইমার্জেন্সি বেসিসে, এবং এটা আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে আমরা একত্রিত হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা দেয়া শুরু হবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। দুপুরে উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত গেল 27 দিনে হাম ও রোগটি সন্দেহে মারা গেছেন 169 জন। এদিকে রোগটি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছেন বারবার। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু। হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 7 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন 48 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 27 জন। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় 10 জনের। হামের পরিমাণ এত পরিমাণ বেরোইছে যে আমরা ছিলাম 2 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর থেকে এখানে রিলিজ করে আবার এখানে দিছে। নিয়ে আসছিলাম ঠান্ডার কাশির জন্য, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। সেই চিকিৎসাটা সবাই মানসম্মত চিকিৎসা পাচ্ছে না, যে চিকিৎসাটা হামের পাওয়া উচিত ছিল। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 22 জন নতুন রোগী। প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 110 জন। সিলেটে গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 19 জন। নাটোরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই জেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 152 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। আর গায়ে লাল লাল রেশ বের হয়েছে, ডাক্তার দেখানোর পর বলছে গায়ে হাম বের হয়েছে।
এখন চিকিৎসা চলছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তাররা এসে দেখতেছে, চিকিৎসা দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ। অনেক রকমের ওষুধ খাওয়ানো হলো, তারপরে আমার মেয়ের জ্বর কমতেছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সপরিবারে শিশুদের নিয়ে আয়োজিত মঞ্চনাটক চিতাবাঘ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে শিকড় ও কিডস টাইম আয়োজিত এই বিশেষ শিশুতোষ নাটকটি উপভোগ করেন তিনি। রাতে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সাধারণ দর্শকের মতো টিকিট কেটে নাটকটি উপভোগ করেন প্রধানমন্ত্রী। শিকড়ের পরিচালক জানান, নাটকটির রচনা থেকে শুরু করে মঞ্চায়ন পর্যন্ত সবকিছুর নেপথ্যে ছিল শিশুরা। মূলত শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রীর এই উপস্থিতি। মহিলা সমিতি কর্তৃপক্ষ জানায়, আকস্মিক এই সফরে উপস্থিত সবাই একই সাথে অভিভূত ও বিস্মিত হন। পুরো সময় জুড়ে অত্যন্ত প্রাণবন্তভাবে শিশুদের এই পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল এবং উনি আমাকে যেটা বলতেছিল যে বাচ্চাদের কারিকুলামেও উনি চিন্তা করতেছে যে এই ধরনের কার্যক্রম, এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো, নাটক, গান, এগুলাকে কিভাবে ইনভলভ করা যায়। স্যারে বলতেছিল যে নাটকের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক সহজে মেসেজ ডেলিভার করা যায়। সংরক্ষিত 36 নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত, ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। এরই মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা অর্ধশতাধিক নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আনুগত্য, আন্দোলনে ভূমিকা এবং সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা পাবেন অগ্রাধিকার। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে। সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। দলের হাল ঢাল হয়ে আমরা থেকেছি। বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা তরুণ নেত্রীদেরও বিবেচনা করা হচ্ছে, তবে কাউকেই এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে তালিকা ধরে যাচাই বাছাই করা হবে। হাসিনা বিরোধী আন্দোলনটা পুরোটাই আমরা করেছি রাজপথে থেকে। জেল, জুলুম, রিমান্ড হয়েছে, সেই নারীদেরকে যেন মূল্যায়ন করা হয়। দুঃশাসনে যারাই কাজ করেছে প্রত্যেকটা মেয়ের যেন মূল্যায়ন হয়। আমি নিজেকে যোগ্য মনে করছি, আমি একজন অ্যাডভোকেট। ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দল থেকে মনোনয়ন পেলে নারী অগ্রযাত্রা নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। আমরা যেন তরুণ নেতৃত্বকে নিয়ে নারীদের সব অধিকার, শিশুদের সব অধিকার যেন আমরা পূরণ করতে পারি। মাদক মুক্ত সমাজ গঠনে আমি আজকে এই মনোনয়ন দাখিল করেছি। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তাদের আবেদনটি যাবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা। এরপরেই দলীয় তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল নেই।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শ্রমিকদের চাহিদা অল্প, তবুও কোনো সরকারই তা পূরণ করতে পারেনি। তাই শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। যে কৃষিবিদের প্রাণের সংগঠন, প্রায় 30,000 মেম্বার এখানে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের বেশিরভাগ বড় সিন্ডিকেটের পেছনেই রয়েছে সরকারি দলের হাত। ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। মাঝে মাঝে লোক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। সেমিনার শেষে তিনি যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে। বলেন, শ্রমিকের চাহিদা পূরণ শুধু মালিকের নয়, সরকারেরও দায়িত্ব। শ্রমিকদের সব বিষয় মালিকদের ঘাড়ের উপর ঠেলে দিবেন না, রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। মালিকরা ইনসাফের ভিত্তিতে তাদের যা করণীয় তা করবে, বাকিটা রাষ্ট্রকে শেয়ার করতে হবে। যারা বিগত 16 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তার 62% শ্রমিক। সুতরাং শ্রমিকের অধিকার নিয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সেই শ্রমিক বন্ধুটি ভাইটির ঘর থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর নির্বাচনে আহত এক জামায়াত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। এ সময় জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় দেয়া হবে না। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে। আহত জামায়াত কর্মী সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। নির্বাচনী সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি। মানুষের জীবন নিয়ে আমাকে পার্লামেন্টে যেতে হবে কেন? আমি তো যাব মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হওয়ার। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস পুরনো। অভিন্ন নদী, সীমান্ত এবং সাংস্কৃতিক নৈকট্য দুদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জরুরি করে তুলেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা নয়াদিল্লি সম্পর্কে আস্থা ফেরাতে সময় প্রয়োজন। সাক্ষাৎকারে জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশ ভারত একসাথে কাজ করতে চায়, এমনটাও জানান খলিলুর রহমান। গেল সপ্তাহে ভারত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেয়া, কূটনীতি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। সফরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারে শূন্য থেকে শুরু হচ্ছে না, তবে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে আস্থা ফেরাতে প্রয়োজন ধৈর্যের। বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারে শূন্য থেকে শুরু হচ্ছে না, বরং অভিন্ন নদী, সীমান্ত এবং সংস্কৃতি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও প্রয়োজনীয় করে তুলছে। ধীর হলেও এই সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চিত হবে। সাক্ষাৎকারে জ্বালানি সংকটের প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, বৈশ্বিক সংকট সমাধানে একসাথে কাজ করতে চায় ঢাকা দিল্লি। সংকটের সময় ভারত দ্রুত সাড়া দেয়। দুই দেশের মধ্যে একটি পাইপলাইন রয়েছে এবং ভারত বাংলাদেশের ডিজেল সরবরাহ করছে। তবে আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি যেন এই সরবরাহ বাড়ানো হয়। সাক্ষাৎকারে সীমান্ত সংযোগ এবং যৌথ অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও জোর দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
রাজধানীর সায়েদাবাদে যানজট নিরসনে রাস্তার পাশের অবৈধ কাউন্টার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন অর্ধশত কাউন্টার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে সময় না দিয়ে সিলগালা করায় ক্ষোভ জানিয়েছেন বাস পরিবহন সংশ্লিষ্টরা। নগরে চলাচলের শৃঙ্খলা ফেরাতেই কঠোর অবস্থানের কথা জানায় ডিএসসিসি। গোলাপবাগ মোড় থেকে সায়েদাবাদ দীর্ঘদিন ধরেই রাস্তার পাশে বাসের সারি সারি টিকিট কাউন্টার। এর ফলে যানজট আর পথচারীদের চলাচল অসহনীয় হয়ে উঠেছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে রাস্তার পাশের কাউন্টার স্থাপন পুরোপুরি অবৈধ। অযথা কেউ বাইরে বসে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। সড়কে শৃঙ্খলা ফেরানো আর যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুমোদনহীন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহখানেক আগেও কয়েকশো কাউন্টার সিলগালা করা হয়েছিল। আমরা কর্মকর্তারা বলছি আমরা কোনো সময় দেয় নাই যে এতগুলো স্টাফ আছে, এতগুলো কর্মচারী, তারা কি করে হাইব? তো ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? ওটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। এখন যে আমরা এই যে ঘরগুলো নিয়ে অ্যাডভান্স দিয়ে আমরা টাকা দিয়ে রাখছি, এই টাকাগুলো তো আমাকে দিতে হবে। আবার আমরা অনেক জায়গাতে লোন নিয়ে রাখছি, এগুলো তো আমাকে দিতে হবে, এগুলো তো আমাকে দিতে হবে। এখন এগুলো আমরা ফায়সালা না করি, আমরা হঠাৎ করে আমাদের কমপক্ষে 2-3 মাস সময়। সড়কের পাশ থেকে টিকিট কাউন্টার টার্মিনালের ভিতরে নিয়ে যাওয়ার কথা জানান ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, নোটিশ দেওয়ার পরও নির্দেশনা অমান্য করা হচ্ছে। যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়েদাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেবো, অন্তত বসার জায়গা। আর আমাদের হয়তো দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কাউন্টারগুলো নেওয়ার যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। টার্মিনালের ভেতরে কাউন্টার স্থাপনে প্রত্যেকেই বরাদ্দ পাবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয় অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজটা। উচ্ছেদ অভিযানের পর আবারও দখল হয়ে গেছে ফুটপাত ও সড়ক। একদিকে জীবনের প্রশ্ন, অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ। এই বাস্তবতার স্থায়ী সমাধান কি? বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি, অথচ এখানে যানবাহন চলাই দায়। শুধু গুলিস্তানের এই সড়কটিই নয়, ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকার সড়ক জুড়ে দেখা মিলবে এমন ভাসমান দোকানের। ফুটপাত ছাড়িয়ে সড়কে চলে আসা দোকান আর হকারদের কারণে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গা নেই। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সম্প্রতি 5 দিনের উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ। অবৈধ স্থাপনা উচ্ছেদের সাথে 405টি মামলা আর শতাধিক দখলদারকে আটক করা হয়। কিন্তু অভিযান শেষ হতে না হতে পুরনো চেহারায় ফিরেছে ফুটপাত। এই যেমন মিরপুরের হকার জলিলের দাবি, পেটের দায়ে অভিযানের পরদিনই ফুটপাতে ফিরতে হয়েছে তাকে। মাননীয় প্রশাসকের কাছে আমরা আহ্বান জানাইছি যে আমরা যাতে সীমিত আকারে রাস্তা যানজট না করে তারপরে বেজাল মুক্তভাবে যাতে করতে পারি ছোট পরিসরে। একসাথে উঠিয়ে দিলে আমার মনে হয় যে সরকারের জন্য ভালো হবে না, আমাদের অত দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবো। আমার যদি উড়ে যায় আমি কোথায় যাব? আমার এই বসে কি চাকরি দিব? আমি কি চাকরি করতে পারবো? আমার যদি পুলিশে দূরান্ডি দেয় আমি দূর দিতে পারবো না, তাহলে কেমন হইলো? কোন এটা আমরা কাম্য করি না, এটা অমানবিক। দখলদার আর উচ্ছেদকারীদের এই চোর পুলিশ খেলায় ভোগান্তি কাটছে না নগরবাসীর। একে তো রিক্সা, মানুষের জ্যাম, আবার দুই পাশে ফুটপাত, অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে। আর মাঝে মাঝে তো দেখা যায় আমারও ভয় লাগে যে কখন কি হয়ে যায়, একটা রিক্সার সাথে ধাক্কা খেলে, আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারেন যে শহরের ভারসাম্য যাবেন আর মানবিকতাও দেখাবেন, তাহলে তো দুইটা তো একসাথে হবে না। এখানে চাঁদাবাজি চলে, প্রতিটা দোকান প্রতি তারা টাকা নেয়, এমন এইগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে খুব ভালো হবে, আমাদের জন্য সুবিধা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিয়ম না মানলে ব্যবস্থা কঠোর হবে। কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে আবার নতুন করে সেখানে বসার অবস্থায় চলে এসেছে। তো সেখানে কিন্তু আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে নিয়ে ফলো আপ অভিযান পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। মিরপুর খেয়াল করবেন, মিরপুর, গুলশান এবং ওয়ারি এলাকায় ডিএমপির প্রায় বেশিরভাগ এলাকাতেই আবার ফলো আপ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একদিকে জীবিকার তাগিদে ফুটপাত আঁকড়ে থাকা দোকানি, অন্যদিকে চলাচলের সুযোগ হারানো সাধারণ মানুষ। দুই বাস্তবতার মাঝখানে আটকে আছে মহানগরের জীবন। সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী সমাধানের জন্য শুধু উচ্ছেদ অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
কুষ্টিয়ার দৌলতপুরে গণপিটুনিতে শামীম রেজা নামের এক কথিত পীরের মৃত্যু হয়েছে। এ সময় তার দরবার শরীফে ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারণ যাই হোক, মব সৃষ্টি করে কাউকে হত্যা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা। শনিবার দুপুর 2:30টার দিকে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় এক দরবার শরীফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। মারধর করা হয় কথিত পীর শামীম রেজাকে। মারধরের শিকার হন 2 অনুসারীও। বিকেল 3টার দিকে গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে পুলিশ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিক্ষুব্ধদের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। তবে নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, ওই দরবার শরীফে কোনো অনৈতিক কাজ হতো না। ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ওই সনাতন ধর্মের যা হয়, জাহাঙ্গীর বাবার কি নাম শুনেছেন? কেরানীগঞ্জে পুনর ভক্ত, কিন্তু যারা ওই সম্বন্ধে জানে একটু খোঁজ নিয়ে দেখেন। বিভিন্ন টিভিতে খারাপ কাজ করতো না, বিড়ি সিগারেট মদ গাঁজা কোনো রকম কোনো প্রশ্ন ছিল না এখানে। এখানে কি কোনো বৈঠক হচ্ছে? তারা কি আসে কেউ চ্যালেঞ্জ করেছে তুমি এসব কথা তো বলছে কেন? তা তো বলিনি, হঠাৎ করে তারা চলে আসছে। সে তো বলেই অনেক জায়গায়। রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং পুলিশ সুপার জসিমউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মব সৃষ্টি করে হত্যা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম কোন সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আমরা কাউকে এখনো শনাক্ত এটা আমরা করতে পারিনি। তবে আমরা যতটা জেনেছি স্থানীয় লোকজনই এসেছিলেন, আশেপাশের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। সুস্থ আছেন 4 নভোচারী। তবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি ছিল ঘন্টায় 40,000 কিলোমিটার, আর তাপমাত্রা পৌঁছেছিল 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে। And there go the first series of parachutes. ওরিয়ন ক্যাপসুলের স্প্ল্যাশ ডাউন। 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ডের সফল এক অভিযান শেষে পৃথিবীর বুকে নাসার মহাকাশযানটি। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় তখন শুক্রবার রাত 8টা 7 মিনিট। সফল চন্দ্রাভিযান শেষে নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করল নাসার মহাকাশযান। পৌঁছেই মিশন কমান্ডার বার্তা পাঠিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 ক্রু। আর্টেমিস 2 মিশনের নভোচারীদের বের করে নিতে আগেই প্রস্তুত ছিল মার্কিন নেভির বিশেষ বোট। ক্যাপসুল অবতরণের পরই এগিয়ে যান নেভি সদস্যরা। একে একে বেরিয়ে আসেন নভোচারীরা রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। অবতরণের পর ওরিয়ন ক্যাপসুল থেকে একটি নৌযানে নেওয়া হয় নভোচারীদের। সেখান থেকে হেলিকপ্টারে করে নেওয়া হয় মার্কিন নৌবাহিনীর জাহাজ USS জন পি মুরথায়। করা হয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার পর নভোচারীদের গন্তব্য হিউস্টনের জনসন স্পেস সেন্টার। সেখানকার কন্ট্রোল রুমে উচ্ছ্বাসের বন্যা। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের প্রথম 2 ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল।
পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেছেন হাবিবুল বাশারের প্যানেল। পাকিস্তান সিরিজে স্কোয়াডের 4 ক্রিকেটার ম্যাচ খেলারই সুযোগ পাননি, সে কারণে অপরিবর্তিত দল বলছেন বাশার। 17 এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। আইপিএল ও পিএসএল চলমান, তাই তো অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশেরও 6 ক্রিকেটার খেলছে পিএসএল, কিন্তু নির্বাচকরা তারপরও ঘোষণা করেছে সেরা শক্তির দল। কারণটা স্পষ্ট, সরাসরি বিশ্বকাপে জায়গা করাটা সবার আগে গুরুত্ব দিচ্ছে বোর্ড। শুধু তাই নয়, স্কোয়াডে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতেই সবশেষ সিরিজের দল অপরিবর্তিত রেখেছে নতুন নির্বাচক প্যানেল। দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মাহিদুল ইসলাম সুযোগ পাইনি, ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো, সেটা আমাদের কাছে ছিল না। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্য সুযোগ পেয়েছে তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টাইম যারা খেলেছেন, গত সিরিজে ওপেনার লিটন দাস খেলেছিলেন 4 নম্বরে। মেকশিফট পজিশনে লিটন খারাপ করেনি। এই সিরিজেও লিটন খেলবেন একই পজিশনে। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে লিটনের আদর্শ জায়গা ওপেনিং, কিন্তু দলের প্রয়োজনকে আগে দেয়া হচ্ছে অগ্রাধিকার। লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল, হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4-এ আনা হয়েছে। আমি যতদূর জানি যে মিডল অর্ডার একটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নাই। বাট ভবিষ্যতে দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সৌম্য সরকার, কিন্তু এই সৌম্য তার আগের সিরিজেও ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটার। সৌম্য সরকারকে নিয়ে নতুন নির্বাচক প্যানেলের ভাবনাটা কি? এই সিরিজেও কি বেঞ্চে বসে থাকবেন তিনি? উত্তরটা হ্যাঁ, কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন সুমন। যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না। সাকিব আল হাসানের জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা এখন যেন আরব রজনীর গল্পের মতোই। আসলে বাস্তবতা কি? সাকিবকে নিয়ে কি 2027 সালের বিশ্বকাপের কোনো পরিকল্পনা করছেন নির্বাচকরা? ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।